আর এই দুর্বোধ্যর সময় প্রকৃতি খুব অস্বাভাবিক আচরণ করছে। কখনো রাজপথ উত্তপ্ত, বিএনপি নেমে যাচ্ছে রাস্তায়, পেশাজীবীরা রাজপথ দখল করছে, আবার ছাত্র জনতা রাজপথ দখল করছে এবং প্রতিটি মুহূর্তে সরকারকে অস্থির করে তুলছে। ফলে একদিকে যেভাবে সরকার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করার চেষ্টা করছে, আবার বিভিন্ন ঘটনা পরিক্রমায় প্রকৃতিগতভাবে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনা পরিক্রমায় সরকারকে তার গতি পরিবর্তন করতে হচ্ছে। আর সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে। ফলে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে পরিণতি, ভবিষ্যৎ, তাদের বিদায় বা তাদের ক্ষমতায় থাকা, এই পুরো বিষয়টি জটিল এবং কুটিল হয়ে পড়েছে। এবং প্রতিপক্ষ নিয়তির কারণে হোক কিংবা প্রতিহিংসার কারণে হোক, অথবা যা কিছু ঘটেছে এ যাবৎকালে গত ১১ মাসে, এ সকল ঘটনার প্রেক্ষিতে হোক, তারা একে অপরকে ভয় পাচ্ছে, একে অপরকে অনিরাপদ মনে করছে। এখন দুটো বলয়। একটা বলয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে জামাতের সঙ্গে অন্যান্য বন্ধু রাজনৈতিক দল, ছোট বড় সবাই চরমোনাই সহ, এর একটা বলয়। আরেকটা বলয় হলো বিএনপি এবং তার সঙ্গে আরও ছোট ছোট দল। আর সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো যে এই দুটো বলয়ের মধ্যে এখন মতবিরোধ, মতদ্বৈততা এত চরমে, যেটি যে কোনো সময় একটা সংঘর্ষের রূপ লাভ করতে পারে। আর এই সুযোগটি গ্রহণ করার জন্য দিল্লি ওঁত পেতে বসে আছে, নরেন্দ্র মোদী ওঁত পেতে বসে আছেন, আর শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে তিনি হাতে তেল মেখে তারপর শেষে এক হাতের সঙ্গে অন্য হাত ঘর্ষণ করছেন আর অট্টহাসি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এটাই হলো রূঢ় বাস্তবতা। তো সেই দিক থেকে সরকার এই মুহূর্তে যে পলিসিগুলো করছে, সেটা হলো আমরা যেটা দেখছি যে ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য কখনো সংস্কারের কথা বলছে, কখনো বিপ্লবী সরকারের কথা বলছে, কখনো জুলাই আগস্ট চার্টারের কথা বলছে, তারপরে কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, কখনো রাষ্ট্রপতি শাসিত সরকারের কথা বলছে, কখনো বলার চেষ্টা করছে যে এই দেশটি প্রাদেশিক গভর্নমেন্টে বা প্রাদেশিক যে শাসন ব্যবস্থা ভারতের মতো, এইভাবে আমাদের আসা উচিত। অর্থাৎ মূলত যে কটি বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগকে একটা প্রদেশ ঘোষণা করে সেইভাবে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা উচিত। এবং সেক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে যেমন ভারতের মতো লোকসভা বা বিধানসভা রয়েছে, তো এখানে আমাদের জাতীয় সংসদ থাকবে একটা কেন্দ্রীয় সরকারের, আর প্রাদেশিক সরকারের জন্য এরকম একটা স্থানীয় পার্লামেন্ট থাকবে, স্থানীয় সংসদ থাকবে। তাহলে সেক্ষেত্রে হয় কি, রাজনীতির যে কেওয়াজ এটা কমে যাবে। এই জিনিসগুলো বলার চেষ্টা করা হচ্ছে, যেগুলো খুবই জনপ্রিয় এবং প্রচলিত সারা পৃথিবীতে। এরপরে নির্বাচন ব্যবস্থা, এটা কি পিআর পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতিতে হবে? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ আদৌ কি হবে নাকি একটি কক্ষ থাকবে? সংসদে যে মহিলা আসন শেষ পর্যন্ত কয়শো হবে, কতগুলো হবে, এগুলো কি দরকার? এগুলো নিয়ে নানা রকম বিষয়াদি নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের যে টানাপোড়েন, রশি টানাটানি, মতবিরোধ, বা প্রতিদিন তারা যে মানে সিরিজ অফ বৈঠক করছেন, সকালে ঢুকছেন, দুপুরে খাবার খাচ্ছেন, বিকেলে নাস্তা করছেন, রাতের নাস্তা করছেন, বা অনেক সময় ডিনার করছেন, যাকে বলা হয় মেগা বৈঠক হয়ে যাচ্ছে এই ঐক্যমত্য কমিশনের বা সংস্কার কমিশনের। এখন প্রতিদিনই তারা প্রেস ব্রিফিং করছেন, সরকারি দলের, বিরোধী দলের, সরকারের, ঐক্যমত্য কমিশনের যারা লোকজন, তারা সবাই মিলে। কিন্তু জনগণ একটা, যাকে বলে সামারি, সারাংশে আসতে পারছে না। কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সব জায়গায় কেবল অবিশ্বাস। জনগণ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় সবারই ইমেজ সংকট তৈরি হয়েছে। সবাইকে নিয়ে পারস্পরিক গালাগালি থেকে শুরু করে বিষোদ্গার, খিস্তি কেওল থেকে শুরু করে আরও যা কিছু হচ্ছে, এতে করে বলতে গেলে রাজনীতির যে মান সম্মান, সেটা
নেই বললেই চলে। এখন এমপি মন্ত্রী হওয়া মানে চাঁদাবাজ, এমপি মন্ত্রী বা একটি রাজনৈতিক দলের প্রধান হওয়া মানে ফেন্সিডিলখোর, গাঁজাখোর, একটি দলের প্রধান হওয়া মানেই লেখাপড়া না জানা মূর্খ। এই একে অপরকে ধরনের খিস্তিখোর গালাগালি দিয়ে মূলত সরকারের জন্য একটা স্পেস করে দেওয়া হচ্ছে, যেন সরকার ওখানে বসে চমৎকারভাবে তার চালগুলো, গুটি চালগুলো তারা দিতে পারে। তো এনিওয়ে, এই যে অবস্থা চলছে, এটার শেষ পরিণতি কি? শেষ পরিণতি বা এটা কিভাবে ধাপে ধাপে এগোবে? সরকার যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে হয়তো সরকার স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এবং ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি সরকারের পক্ষে যাবে, জামাতের পক্ষে যাবে, শিবিরের পক্ষে যাবে। এরপরে যদি এখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া হয়, তো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দিলে এখানে বিএনপি সঙ্গতির কারণে এশরাক সাহেবকে প্রার্থী করবে, আর উত্তর সিটি কর্পোরেশনের তাবিথ আউয়াল সাহেবকে করবে। তো তাবিথ আউয়াল সাহেবের ব্যাপারে এখনও বিতর্ক তৈরি হয়নি, কিন্তু এশরাক সাহেবকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে বিতর্ক তৈরি করা হয়েছে, তার ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, তাকে হতোদ্যম করার চেষ্টা করা হয়েছে, তার লোকজনকে যেভাবে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, ফলে এই নির্বাচনটি বিএনপির জন্য এত সহজ হবে না। এখানে জামাত, এনসিপি সবাই মিলে যদি সম্মিলিত প্রার্থী দেয়, তারপরে চরমোনাই অন্যান্য দল মিলে সবাই মিলে যদি গ্রাউন্ড ওয়ার্ক করে, তাহলে এই দুটো সিটি কর্পোরেশন নির্বাচনের যে ফলাফল, এটা যে বিএনপির পক্ষে যাবে এটা শতভাগ বলা যাচ্ছে না। এবং দুটো সিটি নির্বাচনে যদি একেবারে কোনোভাবে জামাত শিবির জিতে যায়, উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে একই ফলাফল আসবে, একই ফলাফল আসবে। এরপরের ধাপে 15 দিন পর পর যেতে যায়, এরপর ধাপে যদি অন্যান্য সিটি কর্পোরেশন কুমিল্লা, সিলেট, সেক্ষেত্রেও দেখবেন যে একটা বিরূপ ফলাফল চলে আসবে। তো এই যে একটা চাণক্য নীতি বা এই যে একটা ম্যাকিয়াভেলির থিওরি, যেটি সরকারের হাতে আছে, জামাত শিবিরের হাতে আছে, এবং পুরো পরিস্থিতি তাদের পক্ষে নেওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক তারা আলটিমেটলি করে রেখেছে, তাদের প্রার্থী আছে, তাদের টাকা আছে, তাদের ভোটার আছে, সব মিলিয়ে তাদের প্রশাসন আছে। আর বিএনপির এই মুহূর্তে আসলে এক বুক ভালোবাসা ছাড়া কিংবা আনকন্ডিশনাল তার যারা ভোটার আছে তাদের সমর্থন ছাড়া আসলে বিএনপির তেমন কোনো লজিস্টিক সাপোর্ট নাই বললেই চলে। তো এই কাজটি আসলে করা যাবে কিনা, এখানে প্রকৃতি যদি বিরূপ না হয়, তাহলে সরকার এটা করবে এবং তারা সফল হবে। এখন প্রকৃতি কীভাবে বিরূপ হতে পারে? যেমন ধরুন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন, তো লন্ডনে গিয়ে তিনি যে আশা করেছিলেন তার সেখানে যে ধরনের প্রাপ্তি হবে, সেলিব্রেশন হবে, এটি হলো না। ফলে তাকে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে মুখ রক্ষা করতে হলো। এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় সরকারের। সিমিলারলি এই যে ধরুন এখন আমেরিকাতে যেটা হলো ট্যাক্স নিয়ে, গার্মেন্টস পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো এবং সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করছেন এবং তার সরকারকে দোষারোপ করছেন যে এই সরকার পুরো বিষয়টি হ্যান্ডেল করতে পারেনি। ফলে পুরো গার্মেন্টস শিল্প, ব্যবসায়িক শিল্প, সেটা বিজিএমইএ হোক, বিটিএমইএ হোক, মানে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, স্পিনিং মিল অ্যাসোসিয়েশন বা গার্মেন্টস মালিকদের অ্যাসোসিয়েশন, এবং তাদের দুটো আরেকটা আছে বিকেএমইএ, এগুলো সহ চট্টগ্রাম চেম্বার, ঢাকা চেম্বার, এপিসিআই, পুরো বিজনেস কমিউনিটি কিন্তু সরকারের বিরুদ্ধে চলে গেছে এবং এর সঙ্গে অন্যান্য বিষয় আছেই। এমনকি যারা ব্যাংকার আছে তারাও কিন্তু এই ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবে। তো এগুলোকে দৈব দুর্বিপাক বলা যেতে পারে। এই দৈব দুর্বিপাকের কারণে সরকারের অনেক সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। এরপরে ধরুন, সরকার যেভাবে আমেরিকাকে খুশি করার জন্য সেন্ট মার্টিন নিয়ে, তারপরে মানবিক করিডোর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে ডেসপারেটলি তারা এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, একটার পর একটা ঘটনা তাদেরকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। তারা কিছুতেই কাঙ্ক্ষিত অবস্থায় যেতে পারছে না। কোথা থেকে যেন
মানে বৃহস্পতি, তাদের যে বৃহস্পতি গ্রহ প্রথমে দেখা যায়, এটা শনির দশাতে পরিণত হয়। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গেলেন। সেখানে একটা সুন্দর বৈঠক হলো এবং চীন সরকার তাকে সাহায্য করবে, এটা বলতে গেলে তিনি শতভাগ নিশ্চিত ছিলেন এবং আমরাও নিশ্চিত ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল চীন থেকে আসলে কোনো সাহায্য সহযোগিতা আসেনি। এটা আমি মনে করি সরকারের নিয়তির উপর একটা চপেটাঘাত। এরকম যদি ঘটনা না ঘটে, তাহলে সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে কনফার্ম এগিয়ে যাবে। অথবা ধরুন সিটি কর্পোরেশন নির্বাচন তারা তফসিল ঘোষণা করলো, অলনে ছাড়েন। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আ যে ট্র্যাজেডিক ঘটনা ঘটলো। তো এরকম একটা ঘটনা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মানবসৃষ্ট দুর্যোগ হোক বা যেকোনো দুর্ঘটনা হোক, এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে আর কিন্তু সরকার আসলে তার কাঙ্ক্ষিত যে ইচ্ছা বা ইস্পিত লক্ষ্য, সেখানে তারা পৌঁছাতে পারবে না। কিন্তু সরকারের যে মাস্টার প্ল্যানগুলো রয়েছে, তারা যেটা করতে চায়, সেটা করার জন্য, অর্থাৎ তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তারা বিএনপির কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়, তারা এনসিপিকে পরবর্তী সরকারে দেখতে চায়, নেতৃত্ব, অর্থাৎ এখানে একটা কোয়ালিশন সরকার হলো। সেই কোয়ালিশন সরকারের লিডিং পজিশন এনসিপি রইল। সেই এনসিপির লিডিং পজিশন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রেসিডেন্ট হিসেবে পুরো দেশ রইলেন। এই যে তাদের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তাদের অনেকগুলো ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে, প্রোগ্রাম রয়েছে, যেগুলো আমি আলোচনা করলাম। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে তাদের এই যে ডাকসু নির্বাচন, আরও অনেক কিছু। তো এই যে তারা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচন, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এই জিনিসগুলো যদি তারা করতে থাকে, তাহলে তো ২০২৬ সন তো চলেই যাবে। এভাবে চলে যাবে। তারপরে ২৭ সনে তো যদি ২৬ সনে স্থানীয় সরকারগুলো নির্বাচন, অর্থাৎ তারা সম্পন্ন করতে পারে ২০২৫ এর মধ্যে, তাহলে ২০২৬ সনটি হবে তাদের জন্য হানিমুন পিরিয়ড। হানিমুন, অর্থাৎ চারিদিকে শুধু তাদের জয় জয়কার, সরকারের জয় জয়কার, ডক্টর মোহাম্মদ ইউনূসের জয় জয়কার, ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাই জিন্দাবাদ। সেখানে লন্ডনে আমেরিকায় কি বললো না বললো, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচ্ছু আসবে যাবে না। তারপরে তারা ২০২৭ সনে চিন্তা করবেন যে নির্বাচন দেবেন কি দেবেন না। তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আওয়ামী লীগকে স্পেস দিবে না বিএনপিকে স্পেস দিবে। এরকম তারা চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন। এখন ওই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে সরকারকে নিবৃত্ত করতে পারে কেবলই মাত্র অলৌকিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা বা প্রকৃতির ইচ্ছা। এর বাইরে তারা যে ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে এগুচ্ছে, সেখানে তাদেরকে নিবৃত্ত করা, বাধা দেওয়া, তাদের বিকল্প শক্তি দাঁড় করানো, সেটি আসলে বিএনপি এবং তার যারা লোকজন রয়েছে তাদের কতটা আছে, সেটা বিভিন্ন ক্যাম্পাসে যখন বিএনপি নেত্রীকে কেন্দ্র করে, বিএনপির প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে, তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে কেন্দ্র করে, চেয়ারম্যানকে কেন্দ্র করে যে মব হয়, যে মিছিল হয়, যে কার্টুন হয়, যে গ্রাফিতি হয়, যে কথাবার্তা হয়, এতেই বোঝা যায় যে ম্যাটিকুলাস প্ল্যানের বিপরীতে বিএনপি সেটা মোকাবেলা করার মতো প্রস্তুতি নেই। দ্বিতীয়ত, এখানে পাওয়ার যে ফ্যাক্টরগুলো রয়েছে, সচিবালয়, জুডিশিয়ারি, তারপরে উত্তরপাড়া, মিলিটারি, এখানে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, আসলে অজনপ্রিয়। বাস্তবতা হলো এটাই সত্য যে দুটো দলই অজনপ্রিয়। ফলে ওই পাওয়ার সেক্টরগুলো, ফ্যাক্টরিগুলো, তারা যদি কোনো মতে ইউনূস সরকারের বিন্দুমাত্র সফলতা দেখতে পায়, জামাতের যদি সামান্যতম সফলতা দেখতে পায়, তাহলে এই পাওয়ার হাউসগুলো তাদেরকে ওন করবে। এবং পাওয়ার হাউসের ওনারশিপ যদি কারো কাছে থাকে, তাহলে এই বাংলাদেশের পরিস্থিতি জাস্ট লাইক পাকিস্তানের মতো হবে। পাকিস্তান ধরুন, ইমরান খান যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন এবং এখনও পর্যন্ত সে যে জনপ্রিয়তার পর্যায়ে আছেন, সেটাকে এই পাওয়ার হাউসগুলো, বিশেষ করে পাকিস্তান মিলিটারি, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ইমরান খানকে সম্ভবত জেলখানায় পচা লাগতে পারে বা সেখানে তাকে বাকি জীবন কাটাতে হতে পারে। এখন তো তিনি তার আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন না, কথা বলতে পারছেন না। অথচ তিনি একটা সময় একেবারে জেলখানা থেকে টেলিফোনে সরাসরি বার্তা দিতে পারতেন, সোশ্যাল মিডিয়া চালাতে পারতেন। তারপর শেষে পুরো জুডিশিয়ারি তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু গত ৬-৭ মাস ধরে সেটা আর হচ্ছে না। ইমরান খান পেরে উঠছেন না। জুডিশিয়ারি এখন সরকারকে কমপ্লাই করছে,
ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধের মাধ্যমে সেনাপ্রধান সেই দ্বিতীয় আইয়ুব খান রূপে তিনি আবির্ভূত হলেন। নাও হি ইজ এ মার্শাল, মানে ফিল্ড মার্শাল, এবং আইয়ুব খানের পরে তিনি প্রথম ফিল্ড মার্শাল, এবং তিনি যদি যে কোনো সময় ক্ষমতা নিয়ে নেন। তো এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে, পাকিস্তান পিপলস পার্টি, তারপরে শেষে পাকিস্তান মুসলিম লীগ, তারা যুগপৎভাবে ডিজেল মাওলানা ফজলুর রহমান সবাই যুগপৎভাবে সেনাবাহিনীকে সমর্থন করছে ইমরান খানের অ্যাগেনস্টে। তো এই সমর্থনটা যদি স্বয়ং সেনাপ্রধান তিনি নিজে নিয়ে নেন, যেমন পারভেজ মোশাররফ সাহেব যেভাবে ক্ষমতা নিয়ে নিয়েছেন, তিনি প্রথমে সামরিক শাসক, পরবর্তীতে বেসামরিক প্রেসিডেন্ট হলেন। তো একইভাবে যদি আসিফ মনির সাহেব বর্তমানে আছেন, তিনি ক্ষমতা নিয়ে নেন এবং নিজে পরিচালনা করেন, সেক্ষেত্রেও বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা ইমরান খানের পরিবর্তে এই আসিফ মনিরের পিছনেই থাকবে। তো ওই যে পাকিস্তানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানেও পাওয়ার হাউসগুলো মূলত এই এখন যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তাদেরকে নিরাপদ মনে করবেন আওয়ামী লীগের এবং বিএনপির বিরুদ্ধে বা প্রতিকূলে। এখন এই বাধা কেন হচ্ছে? কেন পাওয়ার হাউসগুলো আওয়ামী লীগকে চাচ্ছে না? কেন পাওয়ার হাউসগুলো বিএনপিকে চাচ্ছে না? আওয়ামী লীগ এতদিন জোর জবরদস্তি করে যে একটা সাজানো মেকি প্রশাসন তারা যাকে বলা হয় তৈরি করে ফেলেছিল, এবং তারা যেভাবে একটা মাফিয়াতন্ত্র গড়ে তুলেছিল, সেটা যে বিপদের সময় তুলার মতো উড়ে গিয়েছে, সেটা শেখ হাসিনার চেয়ে এটা আর কেউ ভালো বুঝতে পারেনি। একই যে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এটা নজিরবিহীন ঘটনা, এবং তার জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা ঘটেছে, ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে, সেটা জনাব সালাউদ্দিন এর যে গুম হয়ে যাওয়া, এবং ভারতের মাটিতে তিনি যেভাবে ধরা পড়েছেন, যেভাবে গ্রেপ্তার বরণ করেছেন, এবং যেভাবে তাকে দিনের পর দিন পাগলের চিকিৎসা করা হয়েছে একটা বদ্ধ উন্মাদ বানানোর জন্য, যেভাবে তাকে ভারতে আটকে রাখার জন্য স্থানীয় কোর্ট, লোয়ার কোর্ট থেকে শুরু করে একদম হাইকোর্ট পর্যন্ত তাকে যেতে হয়েছে, এটা নজিরবিহীন। এই ঘটনা কখনো ঘটেনি বাংলাদেশে অন্য কারোর ক্ষেত্রে। দ্বিতীয়ত, যখন তিনি সেখান থেকে বিমুক্ত হলেন, তখন তাকে বাংলাদেশে আসার জন্য যে ট্রাভেল ডকুমেন্টের দরকার ছিল, সেটা ভারত সরকারও তাকে দেয়নি এবং বাংলাদেশ সরকার তো তাকে দেয়নি। ফলে তিনি ভারতে যে দুর্বিষহ জীবনযাপন করেছেন, ওটা একটা ট্রাজিক ইভেন্ট। তো সেখান থেকে তিনি বিএনপি রাজনীতিতে তার যতটুকু অবদান রাখা দরকার তিনি রেখেছেন। নেতা কর্মীদের সঙ্গে যতটা সংযোগ রাখা দরকার করেছেন, এবং জুলাই আগস্ট বিপ্লবের তিনি যে একজন মাস্টার মাইন্ড, এটি নাগরিক অধিকার নয়, ঠিক মানে ভিপি নুরু তার গণ অধিকার পরিষদ। তো ভিপি নুরু তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে ঢাকা শহরে বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, তারপরে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটানোর জন্য, অর্থাৎ জুলাই আগস্টে যা কিছু ঘটেছে, তো এগুলো তো স্বতঃস্ফূর্ত ছিল না। ইট ওয়াজ এ ম্যাটিকুলাসলি ডিজাইন অ্যান্ড প্ল্যান্ড। এখন সেই প্ল্যান যে যার মতো করেছে, জামাত করেছে জামাতের মতো, বিএনপি করেছে বিএনপির মতো, তারপরে ডক্টর ইউনূস যদি কিছু করে থাকেন তিনিও তার মতো করেছেন। অ্যাজ এ হোল টোটাল প্রক্রিয়াটা ম্যাটিকুলাস, অর্থাৎ অঙ্ক করার মতো ধীরে ধীরে সব কাজগুলো করা হয়েছে, এবং সেই কাজের অন্যতম একজন রূপকার ছিলেন জনাব সালাউদ্দিন সাহেব, এবং এটা ভিপি নুরু এটা স্বীকার করেছেন। এর কারণ হলো সালাউদ্দিন সাহেব সেই যে তিনি যেখানে ছিলেন ভারতের, তো সেখান থেকে তিনি শিলং থেকে টাকা পাঠিয়েছেন। টাকা পাঠিয়ে ভিপি নুরুকে তিনি সেই টাকা দিয়েছেন। এখন ভিপি নুরু সেই টাকা দিয়ে আন্দোলন কিভাবে গড়েছেন, আন্দোলন কিভাবে চালিয়েছেন, তারপরে শেষে ছাত্র জনতার যে সকল সমন্বয়ক ছিলেন তাদেরকে কিভাবে মোবাইল কিনে দিয়েছেন, আবার আন্দোলন দানা বাঁধানোর জন্য কিভাবে টাকা পয়সা দিয়েছেন, সেগুলো অন্য একটা পার্ট। কিন্তু ব্যাপার হলো যে এই পুরো ঘটনার সঙ্গে সালাউদ্দিন সাহেব একটা নেতৃত্বের জায়গায় ছিল, এবং একইভাবে বিএনপির নেতা এরশাদ কিংবা বিএনপির নেতা তাবিদ আউয়াল এবং স্বয়ং তারেক রহমান সাহেব লন্ডন থেকেও
অনেক টাকা পয়সা খরচ করে পুরো আন্দোলনটিকে ধূমায়িত করার জন্য, বিস্ফোরিত করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন নিজের দলের নেতাকর্মীর মাধ্যমে, প্লাস বাইরে আউটসোর্সিং তারা করেছেন। এবং সেই আউটসোর্সিংয়ের মধ্যে গণ অধিকার পরিষদের দুটো গ্রুপ। একটা গ্রুপ হলো জনাব তারেক রহমান, তার নাম, যাকে সবাই তারেক হিসেবে জানেন। তিনিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো তিনি টাকা পয়সা নিয়েছেন কি নেননি, বা তাকে দেওয়া হয়েছে কি হয়নি, কিন্তু তারেক রহমান সাহেবের নির্দেশে তিনি তার শরীর, মন, দেহ সব কিছু দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি রাজপথে থেকেছেন। এটা অস্বীকার করার উপায় নাই। এবং নেশন শুড বি গ্রেটফুল টুয়ার্ডস তারেক রহমান, মানে তারেকের প্রতি। এবং তিনি এখনও প্রথা বিরুদ্ধ কথাবার্তা বলে যাচ্ছেন, যা কিনা তার দুঃসাহস, তার দেশপ্রেম, তার সততা, এটা অনেক কিছু ইন্ডিকেট করে। কিন্তু তিনি কখনো বলেন না যে তারেক রহমান সাহেব আমাকে টাকা দিয়েছে বা আমি টাকা নিয়েছি কারো কাছ থেকে, এই কথা তিনি কখনো বলেননি। আর তার ব্যাপারে অন্য কেউ বলেনি যে আমরা সেই তারেককে টাকা দিয়েছি। তারেক আম বিক্রি করে, মধু বিক্রি করে, কলা বিক্রি করে, সেখান থেকে সে সংসার চালায়। তারপর বাকি যে টাকা থাকে সেই টাকা অন্য জায়গায় খরচ করে। কিন্তু অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক দলগুলো, আমি নাম বললাম না, ছোট ছোট রাজনৈতিক দল, তারা কিন্তু জনগণের টাকায় চলে। তারপরে বিভিন্ন লোক তাদেরকে দেয়, বা তারা প্রয়োজন মনে করলে বিভিন্ন মানুষের কাছে তারা চান, হাত পাতেন। তো এভাবে আসলে একটা আন্দোলন যে চলেছে, সেই আন্দোলনের পাদপীঠে জনাব সালাউদ্দিন সাহেব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো শেখ হাসিনার পতনের পর তিনি যথারীতি বাংলাদেশে এলেন, বিএনপির নেতৃত্ব গ্রহণ করলেন, এবং বিএনপিতে তার জয় জয়কার শুরু হয়ে গেল ২০২৪ সনে। এবং তাকে বলা হতো যে না, মির্জা ফখরুল সাহেব উনি অনেক আগেই ফ্রাস্ট্রেটেড ছিলেন, শরীরও ভালো না, তিনি দলীয় পদ পদবিতে আর থাকতে চাচ্ছিলেন না। ফলে সালাউদ্দিন সাহেব আসার পরে মির্জা ফখরুল আমার জানা মতো অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন। কিন্তু সাম্প্রতিক সময় যেটা হলো, সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিভিন্ন মহলে এমন টানাটানি, সেই টানাটানির ফলে তার ইমেজ বলতে গেলে একেবারে শূন্যতে। যেমন ধরুন, আমাদের দেশের সাধারণ মানুষের একটা ক্ষোভ এবং ক্রোধ আছে, সেটা হলো এস আলম গ্রুপের প্রতি। এস আলম গ্রুপকে বলা হতো যে তিনি শেখ রেহানার লোক, এবং বাংলাদেশে যা কিছু করেছেন শেখ রেহানা, তারেক সিদ্দিকী, এই সিন্ডিকেটটা মূলত নেতৃত্ব দিতেন ফাইন্যান্সিয়ালি এস আলম। আবার অন্যদিকে জয়, আনিসুল হক, নসরুল হামিদ বিপু, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাকে একটা সিন্ডিকেট ধরা হতো, মানে পরস্পর বিরোধী। তো ওই এস আলমের সিন্ডিকেটটা মূলত বেশি টাকা রোজগার করেছে, ফলে এস আলমের প্রতি মানুষের রাগ খুব বেশি, ভীষণ রকম রাগ। তো সেই এস আলমের সঙ্গে সালাউদ্দিন সাহেবকে ট্যাগ করে দেওয়া হয়েছে। আমি সত্য মিথ্যা কিছু জানি না, যে কথাগুলো বলা হচ্ছে সেটা হলো যে, যে বাড়িতে তিনি ঢাকাতে ছিলেন লুকিয়ে, তাকে যেখান থেকে গুম করা হয়েছিল সেই বাড়িটা নাকি এস আলমের ছিল, এক। ২ নম্বর হলো তিনি ভারতের শিলংয়ে যে গেস্ট হাউসে ছিলেন, সেই গেস্ট হাউসের ভাড়া, তার যাবতীয় খরচ, এটাও নাকি এস আলম দিয়েছে। ৩ নম্বর হলো তিনি বাংলাদেশে এসে যখন চট্টগ্রামে গেলেন, সেখানে এস আলমের গাড়িতে করে তিনি গেলেন। ৪ নম্বর হলো এস আলমের অফিসে তার ছেলে বসেন, এবং এস আলমের যত ব্যবসা বাণিজ্য সালাউদ্দিন সাহেবের ছেলে দেখা সাক্ষাৎ, মানে দেখাশোনা করেন, তদারকি করেন। এরপরে যে গুরুতর অভিযোগ হলো যে তিনি বাংলাদেশে যা কিছু করছেন সেটা হলো রয়ের এজেন্ডা, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছেন, এবং বিএনপি সর্বনাশ ঘটাচ্ছেন, এবং বিএনপিকে একটা প্রো ইন্ডিয়ান দল হিসেবে, আওয়ামী লীগের একটা বিকল্প দল হিসেবে তিনি চেষ্টা করছেন বিএনপিকে ভারতমুখী করার জন্য। অনেকে আবার একথাও বলার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন, এবং তিনি আওয়ামী লীগের বি টিম। জনাব সালাউদ্দিন সাহেব শিক্ষিত, মার্জিত ভদ্রলোক, তিনি পুরো অভিযোগগুলো তাকে নিয়ে মার্কেটের যে কথাবার্তাগুলো হয় তিনি সব জানেন, এবং তিনি প্রায় সব ক্ষেত্রেই সবগুলোর উত্তর দিয়েছেন। যেমন ধরুন, যখন তিনি চট্টগ্রামে গেলেন এবং এস আলমের গাড়িতে করে তিনি তার নির্বাচনী এলাকাতে গেলেন, এটা যখন জানাজানি হলো, এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় ছিল। ওই বিষয়ে তখন তিনি বললেন যে আমি দীর্ঘদিন পর বিদেশ থেকে এসেছি, এয়ারপোর্টে অনেক গাড়ি এসেছে, কোনটা এস আলমের গাড়ি এটা তো আমার আসলে জানা সম্ভব ছিল না, এই জন্য আমার কাছে সামনে যেটা এসেছে নেতাকর্মীরা বলেছে আমি উঠেছি, এবং এটা নিয়ে বিএনপির হাইকমান্ড তাকে শোকজ নোটিশ দিয়েছিল। ২ নম্বর হলো যে তার ছেলের ব্যাপারেও তিনি বলেছেন যে আমার ছেলের শিক্ষাগত যোগ্যতা এই,
সে কেন এস আলমের অফিসে বসতে যাবে, এই ধরনের কথাবার্তা আমার সঙ্গে যায় না, এই অপমানজনক কথাবার্তা যারা ছোটো মন মানসিকতা তারা এই সমস্ত কথাবার্তা বলেন। তো এরকম তার যে এলাকাতে তার সম্পর্কে যে সকল অভিযোগ নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব করেছেন, সেই বিষয়ে তিনি কথাবার্তা না বলে যেটা খুব ভদ্রভাবে বলার চেষ্টা করেছে যে একটি দল সেখানে গিয়ে আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। আমার নেতাকর্মীরা সেখানে তাদেরকে নাজেহাল করার জন্য চেষ্টা করেছে। আর তারা যাতে সেই নাজেহালমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এজন্য আমি সারাদিন ব্যস্ত ছিলাম। খুবই জেন্টেল, একেবারে ভদ্রলোক, নিপাট ভদ্রলোকের ভদ্রোচিত কথাবার্তা। এরপরে রয়ের এজেন্ট নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, দিল্লির বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কাজের কাজ হচ্ছে না। তিনি তার নিজের দলের মধ্যেও অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছেন। আবার দলের বাইরেও সবাই তাকে টার্গেট করেছে। এখন ব্যাপারটা কী? কারণটা কী? আমার কাছে যে মনে হয়, আমি আসলে সালাউদ্দিন সাহেবকে দূর থেকে চিনি, কাছে থেকে চিনি না। একদিন ওনার সঙ্গে আমার মুখোমুখি কথা হয়েছে। তাও খুব অল্প সময়ের জন্য, ঘণ্টাখানেক আমরা বসা ছিলাম একটা রুমের মধ্যে। উই হ্যাভ টকড। কিন্তু উনি যখন শিলংয়ে ছিলেন তখন টেলিফোনে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। যেহেতু উনি ওখানে তার অফুরন্ত সময় ছিল, সেটা 2021, 22, 23 সালের দিকে। আর আমি তখন বাংলাদেশে খুবই ব্যস্ত একজন মানুষ। তো যার জন্য তিনি যখন ফোন করতেন 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের কথা হতো নানা বিষয়। এবং আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের মধ্যে যে কথাগুলো হতো এইটা সবই ইন্টেলেকচুয়াল লেভেলে। সংবিধান নিয়ে, রাজনীতি নিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস নিয়ে। আমরা কখনো দলীয় রাজনীতি নিয়ে বা শেখ হাসিনার গীবত নিয়ে কক্ষনো কথা বলিনি। এটা একটা আমার কাছে খুব আশ্চর্য ঘটনা যে তখন থেকেই ওনার সম্পর্কে আমার একটা খুব ভালো ধারণা যে এই লোক অতি উচ্চ মার্গের লেখাপড়া জানা মানুষ। এ কারণ হলো অবলীলায় আমি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি সেই বিষয়ে দেখলাম যে তার অঢেল পড়াশোনা। সেই চাণক্য নীতি, তারপরে সেই যাকে বলা হয় ম্যাকিয়াভেলি, তারপরে সেই রোমান সাম্রাজ্যের ইতিহাস, মুঘল সাম্রাজ্যের ইতিহাস, ভারতে মৌর্য বংশ, ডাইনেস্টি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা হতো। তো যা হোক, এনিওয়ে তিনি বাংলাদেশে এসেছেন যখন বিএনপির নেতৃত্বের হাল ধরেছেন এবং সব জায়গাতে তিনি যখন বিএনপিকে রিপ্রেজেন্ট করছিলেন, তখন তার সঙ্গে আমার যতটুকু পরিচয়, তার সঙ্গে আবার অতিরিক্ত যোগ হয়েছে। আমি জানতে পারলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ মানে আইন বিভাগের কৃতি ছাত্র, প্রাক্তন ছাত্র। যেহেতু আমি একই ডিপার্টমেন্টের ছাত্র, ফলে তার প্রতি আমার যে আকর্ষণ আরও বেড়ে গেল। কিন্তু এখন তাকে নিয়ে যেটা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এবং আমি মনে করি যে এইভাবে যদি বাছবিচার না করে ঢালাওভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া আমরা রাজনীতির যে কোনো মানুষ সম্পর্কে কথা বলি, এর কারণ হলো সালাউদ্দিন সাহেবের মতো একজন লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ বাংলাদেশে কিন্তু খুব বিরল। এই সময়টিতে সংবিধান নিয়ে তার যে পড়াশোনা, সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে তার যে খুব সুচালো বক্তব্য এবং যে বিষয়গুলো তিনি বলতে চান প্রেসের সামনে, যত প্রিসাইজলি সংক্ষেপে তিনি সুন্দর করে যেভাবে উপস্থাপন করতে পারেন, এটা আমাদের এই দেশের রাজনীতিতে খুবই বিরল। আমি অতীতে আওয়ামী লীগে সুরঞ্জিত সেনগুপ্তকে দেখেছি এরকম মেধাসম্পন্ন মানুষ, তুফাইল সাহেব এরকম লেখাপড়া জানা এবং যথেষ্ট সুন্দরভাবে তিনি অনেক কথা বলতে পারেন। বিএনপিতে মওদুদ আহমেদ সাহেব বলতে পারতেন, টু দি পয়েন্টে কথা বলতে পারতেন। জমিরুদ্দিন সরকার বলতে পারতেন, এখন তারা খুব বৃদ্ধ হয়ে গেছেন। আর মওদুদ আহমেদ সাহেব তো মারাই গেছেন। আর সালাউদ্দিন কাদের সাহেব বলতে পারতেন খুব সুচালুভাবে। তো তাদের সবার থেকে আলাদা, মানে সালাউদ্দিন সাহেব যেভাবে বলতেছেন তার সঙ্গে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে মিল পাবেন না, মওদুদ সাহেবের মিল পাবেন না, জমিরুদ্দিন সরকারের মিল পাবেন না। হি ইজ ইউনিক। এবং এই সময়টাতে তার প্যারালাল বা কন্টেম্পোরারি কোনো নেতা আমি বিএনপিতে ওইভাবে টু দি পয়েন্টে দেখতে পাচ্ছি না। এখন এই যে তাকে শেষ করে দেওয়া মানে বিএনপির নেতৃত্বকে শেষ করে দেওয়া, তাকে কালার্ড করা মানে বিএনপিকে কালার্ড করা, তাকে শেষ করা মানেই তিনি ধরে নেওয়া হয় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তারেক রহমানকেও শেষ করে দেওয়া। ফলে কি হলো, আবার সেই বিএনপির আগের জমানাতে ফিরে যেতে হবে উইদাউট সালাউদ্দিন। বিকজ এখানে যেভাবে তিনি ডিফেইমের শিকার হচ্ছেন, ম্যালিস অ্যান্ড প্রিজুডিসের শিকার হচ্ছেন, দলের নেতাকর্মীরা
বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, মির্জা ফখরুল সাহেব রয়েছেন, গয়েস সাহেব বাবু রয়েছেন, মির্জা আব্বাস সাহেব রয়েছেন। তো উনাদের মতো মানুষ, খন্দকার ডক্টর মোশাররফ সাহেব রয়েছেন, মঈন খান রয়েছেন। তারা যদি সালাউদ্দিন সাহেবের পক্ষে না দাঁড়ান, তার পক্ষে কথাবার্তা না বলেন, তাহলে সালাউদ্দিন সাহেবের এই যে ত্যাগগুলো হয়েছে, এই ত্যাগগুলো থেকে তিনি বেরোতে পারবেন না। আর যেহেতু তিনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করেন, ফলে তার এই ত্যাগের কারণে তিনি যেভাবে মানে যাকে বলা হয় ফিনিশড হয়ে যাবেন, বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে একইভাবে তিনি ক্ষতিগ্রস্ত করবেন। আমি মনে করি যে বিষয়টি নিয়ে বিএনপির যারা কেন্দ্রীয় কমান্ড রয়েছেন তারা নিজেদের মধ্যে